ادخلوها بسلام ذلك يوم الخلود وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ বারাকাল্লাহ মাবরুক। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কাতেব টিভির সঙ্গীত শিল্পী, বর্তমানে আলোচিত একজন সঙ্গীত শিল্পী জনাব মাহফুজুর রহমান মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে ধন্যবাদ আমাকে মাইকে দেওয়ার জন্য। আর আমার কাজটা হচ্ছে জুলাইকে জাগিয়ে দেওয়া এবং স্বৈরাচারকে স্মরণ করিয়ে দেওয়া। 2008 সাল থেকে 24 পর্যন্ত মোটামুটি একটা এই গানের ভিতরে এনেছি, আপনাদেরকে প্রতি সুরে শোনাচ্ছি ইনশাআল্লাহ। স্বৈরাচারের পরিচয়টা একটু শুনা যান, বুবু জানের আমল নামায় দিব একটু টান। দিল্লির সনাতনী বুবু বাংলায় মুসলমান বন্ধুরে, ঠিক না? গাইব বুবু জানের গান, বুবু কতটা শয়তান। শোনার পরে বুঝবেন বুবু কেমন বেঈমান। অভিনয়ে ছিল ডাইনি শয়তানের শয়তান বন্ধুরে। 2008 সালে বুবু আইলো ক্ষমতায়, পরের বছর সেনা হত্যা করলো পিলখানায়। ভারত স্বামীর মন রক্ষার্থে সেনা মারলো হায় বন্ধুরে। প্রতিশোধার খুনের নেশায় থাকতো বুবুর মন, ক্রিমিনাল সাজাইতো আরে কথা বলতো যে জন। ক্ষমতা আর টাকার লোভে কত নানান পণ বন্ধুরে। বিরোধিতা করবে যারা তারা ছিল রাজাকার, ভিত্তিহীন আর মিথ্যা মামলায় দিত কারাগার। গুম খুনেরও ছিল ডাইনি বড় এক সর্দার বন্ধুরে। 13 সালে হেফাজতের শাপলা আন্দোলন, রাতের অন্ধকারে বুবু করলো নির্যাতন। পুলিশ দিয়া করলো বুবু উলামা নিধন বন্ধুরে। গুলি বোমার সাথে মারলো গরম টিয়ার শেল, হাজারো পান কেড়ে নিল কাউকে দিল জেল। মানবতার মুখোশধারী বুবু খেলায় খেল বন্ধুরে। রাজাকার আর পিতা হত্যার নাটক যখন শেষ,
এরপরে ধরলো বুবু গোপনে কান বেশ, কায়েম করলো ভোট চুরির সহজ পরিবেশ বন্ধুরে। 18তে কোটা বিরোধ হইল আন্দোলন, বিপুল নূরকে ঘুষ দিয়া করলো তা দমন। 24তে আইসা আবার শুরু আলাপন বন্ধুরে। দাবি না মানিয়া বুবু চালায় নির্যাতন, দরপা করার গণহত্যা দেখলো জনগণ। সবাই তখন মাঠে নামার করলো রে ভাই কোন বন্ধুরে। টানা নানা টাল বাহানা করলো বুবু জান, আবু সাইদ মুগ্ধ সহ নিল হাজার প্রাণ। পাপের পাল্লা বাড়ি হলো পাহাড় সমান বন্ধুরে। পদত্যাগের এক দফাতে চেপল জনগণ, এক নিমিষেই দখল নিল সাধের গণভবন। 2 গুণ মিলে ইন্ডিয়াতে করলো পলায়ন বন্ধুরে। দীর্ঘদিনের জুলুমের হইল অবসান, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এখন গাই আনন্দের গান। ফেসিবাদের পতন দেখা জুড়াইল পরাণ বন্ধুরে। ফেসিবাদের দূষরাজ আছে বাংলায়, দিল্লি বৈশালারে ছাড়ে শয়তান বুড়িটায়। সব শয়তানি রুখতে তৈরি থাকিও সবাই বন্ধুরে। ধন্যবাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শাপলা গণহত্যার বিচারহীনতার এক যুগের আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি, বিশিষ্ট চিন্তক গবেষক জনাব ফরহাদ মাজার। আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক জামিয়াতুন নূর আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক মৌলানা রফিকুল ইসলাম আইনি। মৌলানা রফিকুল ইসলাম আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ আজকের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এবং যুবশক্তি এবং ছাত্রশক্তি এবং অন্যান্য সকল সংগঠনের অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা জানি, সেই গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে 2013 সনে প্রত্যেকের মতামত পেশ করার জন্য খুব সুশৃঙ্খলভাবে কিছু দাবি দাওয়া ওলামায়ে কেরাম এদেশের সামনে সরকারের সামনে পেশ করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই দাবি দাওয়া সরকার তো মানে নাই, বরং উল্টো জুলুমের যেই স্ট্রিম রুলার 2013 সনে এদেশের তাওহীদি জনতার উপর, ইসলামপন্থীদের উপর, মাদ্রাসা শিক্ষকদের উপর, ছাত্রদের উপর এবং অন্যান্য জনসাধারণের উপর চালিয়েছিল, সেটা আমরা সকলেই জানি। 2013 সনের সেই শাপলা গণহত্যা এখনো পর্যন্ত 2026 সন আমরা এখনো পর্যন্ত তার কোনো বিচার দেখতে পাই নাই। আপনারা জেনে থাকবেন যে 2024-এর যেই জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার, সেটা শুরু কিন্তু সেই 2013 সনে। স্বৈরাচার শেখ হাসিনা তার গদিতে বসার পর সর্বপ্রথম তার মসনদ নাড়িয়ে দিয়েছিল সেই 2013 সনের শাপলা চত্বরের তাওহীদি জনতার স্লোগান এবং তাদের সেই আন্দোলন। ফলশ্রুতিতে 2018 সন এবং 2021 সনে মোদী বিরোধী আন্দোলন, সেগুলো তারই একটা অংশ। এবং ফাইনাল রাউন্ড 2024 সনে সেই শেখ হাসিনা, খুনি হাসিনা তার গদি নড়িয়ে দিয়েছে সেই 24-এর ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান। সুতরাং 2013 সন, 2018 সন, 2021 সন এবং 2024 সেই একই সূত্রে গাথা। আমরা যে স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা পাইনি। ফলশ্রুতিতে এই ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে 2024 সনে এই জুলাই এবং আগস্টে শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, স্বৈরাচারকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং সর্বশেষ আমার বক্তব্য হলো যে এই বিচারহীনতার যে এক যুগ পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছি না।
আমরা 2013 সন, 2018 এবং 2021 সন এবং 2024-এর সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি খুব দ্রুত সময়ে সঠিক তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বর্তমান সরকারের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত যারা আলোচক আছেন তাদের কাছে আমরা একটা বিষয় দুঃখ প্রকাশ করছি, আমরা অনেক সময় আলোচনা দিতে গিয়ে আমাদের হয়তো রুলস মেনটেন হয় না, আগে পরে হয়ে যায় বিষয়গুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। 2013 সালের 5ই মে যদি দিনের কথা আমরা স্মরণ করি, এখন পর্যন্ত আলোচনা যেটা যে এটা শুধুমাত্র আলেম ওলামার কিংবা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, যে এটা শুধু তাদের লড়াই ছিল না। কারণ আমি যদি বলি 2013 সালে আমি মাত্র একাদশ শ্রেণী ছাত্র, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, খ্রিস্টান প্রতিষ্ঠান। আমার স্কুল ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, খ্রিস্টান প্রতিষ্ঠান। কিন্তু একজন ছাত্র হিসেবে সেই আন্দোলনে জনপদের মোড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখি ঝাঁকে ঝাঁকে আলেম ওলামার আগমন। মানুষ অবাক হয়ে যাচ্ছিল যে এত মানুষ, ফজরের পর থেকে মানুষ ঢাকায় ঢোকা শুরু করছে, আসরের রক্ত যায়, মাগরিবের রক্ত যায়, ঢাকায় মানুষ ঢোকা শেষ হয় না, মানুষের দীর্ঘ সারি মানুষ ঢুকতেছে। সেখানে মানুষকে একজন সাধারণ ছাত্র হিসেবে আমরা তখন বিস্কুট, শরবত এগুলো দিয়ে সহায়তা করার চেষ্টা করি। সম্মানিত আলেমরা যারা আছেন, যারা সেদিনের মতিঝিলের সমাবেশে অংশগ্রহণ করেছেন, তাদের মনে আছে সেই সাইনবোর্ড থেকে, যাত্রাবাড়ি থেকে, সাইদাবাদ জনপদ থেকে টিকাটুলি পর্যন্ত এলাকার মানুষজন তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেদিন যদি সন্ধ্যার পরের ঘটনা উল্লেখ করি, সন্ধ্যার পরে থেকে সাইদাবাদ থেকে যদি সেই রাতের আকাশ সম্পূর্ণ উজ্জ্বলিত ছিল, অর্থাৎ রাতের আকাশ আলোকিত হয়ে গিয়েছিল শুধুমাত্র গ্রেনেড এবং গুলির যে আলো, সেই আলোতে কি পরিমাণ গুলি সেদিন চালানো হয়েছিল, কি পরিমাণ গ্রেনেড সেদিন চার্জ করা হয়েছিল মতিঝিলে। শুধু তাই নয়, সেদিনে যদি মধ্যরাতের ঘটনা বলি, মধ্যরাতে ঢাকার বাইরে থেকে মাদ্রাসা শিক্ষার্থী যারা এসেছিলেন, আলেমরা যারা এসেছিলেন, তারা দিক বিদিক হয়ে গিয়েছিলেন। কারণ রাতের অন্ধকার তারা কেউ রাস্তা চিনতেছিলেন না, তারা কেউ বুঝতে পারতেছিলেন না যে তারা কোন দিক দিয়ে পালাবেন, কোন দিক দিয়ে তাদের রাস্তা। কারণ রাতের অন্ধকারে ঢাকার অলিগুলি তারা চিনতে পারছিলেন না। এই সময় বহু মাদ্রাসা শিক্ষার্থী, বহু মানুষকে ওই সময় টিকাটুলি, গোপীবাগ এবং সায়দাবাদের বহু বাড়িতে মানুষজন আশ্রয় দেয়। পরবর্তীতে পরের দিন সকালে যাত্রাবাড়ির বিভিন্ন মাদ্রাসায় তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এই গল্পটি বলার কারণ ছিল, শাপলায় সেদিনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সহজ হিসাব। আজকে আপনার যদি মনে হয় যে আপনার ধর্মকে, আপনার চিন্তাকে, আপনার বিশ্বাসকে কেউ আঘাত করছে, আপনি তার প্রতিবাদ জানাতেই পারেন। এবং সেদিনের হেফাজতের 13 দফার সাথে যদি কারো কোনো দ্বিমত থেকে থাকে, সেই দ্বিমতের ভাষা হতে পারতো আরেকটি প্রতিবাদ সমাবেশ, সেই দ্বিমতের ভাষা হতে পারতো আরেকটি সভা, আরেকটি সেমিনার। সেই দ্বিমতের ভাষা কখনো এই ধরনের আগ্রাসন হতে পারে না। এবং আমরা সেই আগ্রাসনের যে নায়ক খুনি হাসিনা, তার বিচারের পাশাপাশি আমাদেরকে দাবি করতে হবে সেদিন পুলিশ, র্যাব, বিজেপির কোন সদস্যরা গুলি ছুড়েছিলেন, কারা বেমালুম মানুষকে হত্যা করেছিলেন, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করার আছে, কিন্তু সেগুলোর বিচার আমরা দেখতে পাইনি। এবং আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি, জুলাই সনদ এবং গণভোটের রায়কে অস্বীকার করে গুম কমিশনকে কিভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতাকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনাকে কিভাবে উপেক্ষা করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা মনে হয় না শাপলা গণহত্যার বিচার আগামী 12 বছরও পাবো। কারণ আপনি তো সেই পুলিশের বিচার করতে পারবেন না, আপনি তো আপনার যে কোর্ট রয়েছে সেই কোর্টে সুবিচার নিশ্চিত করতে পারবেন না, কারণ তারা সরকারি দলের মতামত ছাড়া চলে না। শুধু তাই না, সেদিন যে এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই কতজন মানুষ হত্যার শিকার হয়েছে, অর্থাৎ যে মানুষদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, তারা তো এখনো গুম হিসেবে রয়ে গিয়েছে। সেই তদন্ত করার জন্য গুম কমিশনকে তো আর বাংলাদেশে আমরা এখন বর্তমান সরকার রাখতে দেয় নাই। তাই আমি আমার বন্ধুদেরকে, আমার সংগ্রামী সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিচারহীনতার যে এক যুগের সংস্কৃতি, সেই সংস্কৃতির বিলুপ্তি ঘটানোর জন্য শাপলা গণহত্যা থেকে শুরু করে জুলাই গণহত্যা এবং 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং
2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের যে হত্যাকাণ্ড হয়েছে, যে নিপীড়ন হয়েছে, প্রত্যেকটি নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে। এই নিপীড়নের সাথে জড়িত মূল নির্দেশদাতা হিসেবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। 2013 সালে ওই মুহূর্তে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যে ছিল তার মরণোত্তর বিচার নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, ওই সময়ের পরবর্তী সময় যেসব সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, প্রত্যেকের বিচার করতে হবে এবং জুলাই গণহত্যার বিচারও আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই বিচারের লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাইকে। আমরা আমাদের বিশেষ আলোচক যারা আছেন বা যারা আলোচক আছেন তাদের কাছে বিনীত আবেদন করব, আমাদের এখানে বিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত আছেন, তারা কথা বলবেন, বক্তব্য রাখবেন, আপনাদের আলোচনাগুলো সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজত ইসলামের ঢাকা মহানগরের নেতা মুফতি সাকিবুল ইসলাম কাসেমি। মুফতি সাকিবুল ইসলাম কাসেমি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم ন্যাশনাল উলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার একযোগ শীর্ষক আলোচনা সভার আজকে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরাম ও আমার সাংবাদিক বন্ধুগণ, আমি স্পষ্টভাবে বলতে চাই, ৭১ আমাদের, শাপলাও আমাদের, ২৪ আমাদের। এই ৭১কে নিয়ে স্বৈরশাসক হাসিনা এই দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের ব্যবসা করে এই দেশের মধ্যে বিভাজনকে, বিভেদকে উস্কে দিয়েছিল। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে পাশের একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার উপক্রম করেছিল। সেই বিভাজন থেকে বের করে এনে, সেই বিভাজন থেকে মুক্তি দেওয়ার জন্য ১৩ শাপলা সংগঠিত হয়েছিল। জুলুমকে বিতাড়নের জন্য, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, নাস্তিক্যবাদকে এই দেশ থেকে উৎখাত করার জন্য, এ দেশের আবহমান কালের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য শাপলা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শাপলার মধ্যেও এই ফেসিবাদী হাসিনা, স্বৈরশাসক হাসিনা গণহত্যা চালিয়ে এই দেশকে আবারও রক্তপাতের দিকে ঠেলে দিয়েছিল এবং এই দেশের পরিবেশকে আবারও অস্থির করে তুলেছিল। শাপলার যে সূর্য উদিত হয়েছিল এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই সূর্য 16 কলায় পূর্ণ হয়েছিল এবং পূর্ণ আলো ঝলমলে মধ্য দুপুরের সূর্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল 24-এ এসে। আমরা এই 24 পরবর্তী এবং নির্বাচন পরবর্তী এই বাংলাদেশের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, শাপলা নিয়ে যারা খেলেছিল, শাপলার যোদ্ধাদেরকে নিয়ে যারা খেলেছিল, তাদের পরিণতি আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখার অনুরোধ জানাচ্ছি। যদি আবারও শাপলার গণহত্যার বিচার নিয়ে কোন রকমের প্রহসন করা হয়, তাহলে আবারও কিন্তু আমাদের সামনে শাপলার খুনিদের মতো কোন করুণ পরিণতি অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বর্তমান নির্বাচিত সরকারের যে প্রধান প্রসিকিউটর আছেন আমিরুল ইসলাম সাহেব ইতিমধ্যে জানিয়েছেন 90 ভাগ কাজ ভাবে প্রকাশিত হবে। আমরা আশাবাদী থাকতে চাই, খুব দ্রুতই শাপলার গণহত্যার রায় সুস্পষ্টভাবে সামনে আসুক, এই দেশের মানুষ আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলুক এবং আগামী প্রজন্ম স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের আলোকিত চিত্র দেখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব নিজাম উদ্দিন ভাই। জনাব নিজাম উদ্দিন ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে শাপলা গণহত্যা নিয়ে আজকের এই আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করার জন্য। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র ছিলাম, মহসিন হলের আবাসিক ছাত্র ছিলাম। দুপুর 2টার দিকে যখন আমি হল থেকে বের হয়ে আসি, হলের গেটে ছাত্রলীগের সন্ত্রাসীরা হকিস্টিক, রড এবং দেশীয় অস্ত্র নিয়ে হল গেটে অবস্থান করে। কোনো ছাত্র যেন হল থেকে বাইর হয়ে না আসতে পারে। টিউশনির কথা বলে সেদিন আমি শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলাম। বাইতুল মোকাররমের উত্তর গেটে সাদা কাপড়ে সেদিন লিখেছিলাম, স্বৈরাচার হাসিনার পতন অবশ্যম্ভাবী। প্রিয় উপস্থিতি, শাপলা শুধু নিছক কোনো একটি ঘটনা নয়। শাপলার গণহত্যার মধ্য দিয়ে পরবর্তীতে এই অঞ্চলে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, তাদেরকে হত্যার বৈধতা উৎপাদন করা হয়েছিল এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে। দেশের একটি বৃহত্তম অংশকে আধারাইজ করা হয়েছিল এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে। জাতি হিসাবে অত্যন্ত পরিতাপের বিষয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যেকটি আন্দোলনে আলেম সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে মূল্যায়নের জায়গা থেকে আলেম সমাজের ঘরে কখনো আন্দোলনের ফসল উঠে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে অবমূল্যায়িত হয়েছে আলেম সমাজ। মুখ লুকিয়ে রাখলে মরুভূমির সাইমুমকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি ভাবে দেশের এই বৃহত্তম জনগোষ্ঠীকে বিভিন্নভাবে আধারাইজ করা হলেও টিভি, সিনেমা, নাটক, পত্রিকায়, লেখনীতে তাদেরকে ভিন্ন রূপে চিত্রিত করা হলেও তাদের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি সুপরিকল্পিতভাবে এই শাপলা গণহত্যা ঘটানো হয়েছিল। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, গণহত্যা পরবর্তী সময়ে আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে কিভাবে নির্লজ্জভাবে মিথ্যাচার করেছিল ফ্যাসিস্ট হাসিনা। তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফ বলেছিল, হুজুররা রং মেখে তারা নাকি শুয়েছিল। হাসিনা বলেছিল, কানে ধরে নাকে খড় দিয়ে আলেমরা মাপ চেয়ে পলায়ন করেছিল। আমরা চাই না শাপলা গণহত্যার মতো এরকম গণহত্যা বারবার পুনরাবৃত্তি হোক। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আগামী দিনে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি অংশের যথাযথ মূল্যায়ন এবং তাদের স্বীকৃতি আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য, আমাকে সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও বিশেষভাবে অনুরোধ করছি যারা আলোচক আছেন আপনাদের বক্তব্যগুলো সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সহসভাপতি মুফতি মুহসিন বিন মুঈন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামান্য 2-3টা কথা বলবো। এতদিনে শাপলার যে গণহত্যার বিচারের দাবি ছিল, আমরা মনে করতাম এটা কেবলমাত্র হেফাজতেরই দায়িত্ব। আলহামদুলিল্লাহ, এখন দেখতে পাচ্ছি 13 সালের সেই রক্তের দাগ শুকিয়ে গেলেও সেই রক্তের বিচারের দাবিতে আলহামদুলিল্লাহ জনপদের সমস্ত বিবেক জাগ্রত আছে। আমাদের দাবি একটা, বিশেষ দাবি বিচার। আরেকটা নিয়ে যেটা কেউ কথা বলে না, যেহেতু সেবার মানুষ, আমরা চেষ্টা করছি সেই 13 সাল থেকে এখন পর্যন্ত শাপলার প্রত্যেকটা আহত যাদেরই খোঁজ পাচ্ছি, আমরা যাদেরই খোঁজ পাচ্ছি যতটুকু সম্ভব তার চিকিৎসা, পুনর্বাসনের চেষ্টা করছি। প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা অ্যালায়েন্সের প্রতি আমাদের দাবি থাকবে
নিহতদের বিচারের দাবি তো আমরা করছি, শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছি, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা চোখে দেখতে পায় না, যাদের হাত পা নেই, তাদের পাশেও আমরা দাঁড়াই। যেমনি ভাবে মুক্তিযোদ্ধাদের আমরা ভাতা দিয়ে সম্মানিত করছি, যেমনি ভাবে 24-এর যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং আহত হয়েছে, প্রত্যেককেই যেমনি ভাবে সহযোগিতার আওতায় আনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখেছিলাম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, শহীদ পরিবারকে 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। তেমনি ভাবে আহত পরিবারকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভাতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আরেকটা বিষয় হলো, শাপলার এই বিচার যদি আমরা না পাই, শাপলার এই বিচারকে যদি আমরা দেখে যেতে না পারি, 24-এর বিচার, পিলখানার বিচার কোনোটাই আমরা দেখে যেতে পারবো না। সমস্ত বিচারগুলো বাস্তবায়ন করার জন্য যত গণহত্যা আছে সব গণহত্যাকে স্বীকৃতি দিয়ে শুধুমাত্র খুনি হাসিনা নয়, খুনি হাসিনা সহ দেশের ইতিহাসে যারাই এ পর্যন্ত গণহত্যা চালিয়েছে প্রত্যেকের মরণোত্তর বিচারের দাবি আমরা জানাচ্ছি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রতি একটা দাবি। আমরা দেখেছি ওলামা দল, ওলামা লীগ বাংলাদেশের 2 প্রসিদ্ধ রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেছে। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স যেন এনসিপির লেজুর বৃত্তি না করে, বরং এনসিপির যত ধরনের শরীর ভুল আছে, যে ভুলগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এবং মানবতার সাথে সাংঘর্ষিক, একজন আলেম হিসেবে দায়িত্বশীলতার সাথে সুন্দরভাবে যেন ভুলগুলোকে ধরিয়ে দিয়ে সমাধানের চেষ্টা করি, নিছক বিরোধিতা না করি। ওলামা অ্যালায়েন্সের প্রতি বিশেষভাবে এই দাবি রেখে এবং আমাদের সকল আহত, পিলখানা, শাপলা, 24 সহ সকল আহতদের পুনর্বাসন ও শহীদদের সম্মানিত করার দাবি জানিয়ে, বিচারের দাবি জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি এবং শাপলা নিয়ে যার অনেক কাজও রয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে, আমাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব হাসান এনাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষেপে 2-1টা কথা শুধুমাত্র বলবো। এখানে আলোচনা অনেক হয়েছে, স্মৃতিচারণা হয়েছে, বিচার নিয়ে কথা হচ্ছে। ইদানিং 24 পরবর্তী সময়ে 2026 সালে এসেও মে মাসের আগে পরে এবং এই এখনো কিছু কিছু টক শোতে কেউ কেউ বলার চেষ্টা করছে যে 5 মে রাতে কেউ মারা যায় নাই। একইভাবে 2013 সালের পরে সংসদে দাঁড়িয়ে সেই ডাইনি পিসার যেভাবে বলেছিল ঠিক একই সুরে একইভাবে বলার চেষ্টা করছে। আমি একটু কয়েকটা পেপার কাটিং আপনাদের পড়ে শোনাবো। 7 মে প্রথম আলো নিউজ করছে যে 5 মে 2013-তে 22 জন নিহত, গভীর রাতে অভিযানের আগে নিহতের সংখ্যা ছিল 11। তার মানে কি, গভীর রাতে পুলিশের অভিযান শুরু হওয়ার আগে ছিল 11 আর এরপরের 11 জন তাহলে কিসের? গভীর রাতে। এই কথা আমি বাদ দিলাম। আমি নিজে এবার কাজ করতে গিয়ে কয়েকজন শহীদ পরিবারের খোঁজ পেয়েছি। তার মধ্যে একজন হচ্ছে হারুনুর রশিদ। তিনি হকার ছিলেন। তিনি আল্লাহ লেখা, বিভিন্ন কালেমা লেখা, বিভিন্ন সিনারি এগুলো বিক্রি করতে গিয়েছিলেন শাপলা চত্বরে। তিনি আর ফিরে আসেননি। যুগান্তর ওনার ছবি আসছে যে উনি নিহত, ওই ওনার ছবি নিয়ে ঢাকা মেডিকেল গিয়ে ফ্রিজারের ভিতর থেকে তার লাশ উদ্ধার করছে তার ছেলে, কিন্তু এই 10 বছর 12 বছর কোনো কথা বলতে পারেনি। সাইফুল ইসলাম নামে একজনকে পাওয়া গেছে যে 5 মে রাত্রেবেলায় তার ফোন থেকে তার বাড়ি ময়মনসিংহে একজন কল দিছে যে আপনার ভাই গুলিবিদ্ধ হয়েছে, ঢাকা মেডিকেলে আসেন। ময়মনসিংহ থেকে আসতে পারে নাই, 6 তারিখে বা 7 তারিখে আসতে এসে আর লাশ খুঁজে পায় নাই। এরপর আর কোনোদিন সেই সাইফুল ইসলামকে খুঁজে পাওয়া যায় নাই। আমি এই মাত্র 2টা ঘটনার কথা বললাম, এরকম অসংখ্য ঘটনা আছে। আমি শুধুমাত্র আল্লাহর একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করতে চাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো সেই সত্যের সাথে মিথ্যাকে গোপন করছেন। আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। আল্লাহর আয়াত থেকে শিক্ষা নেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হাসান এনাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাননীয় সংসদ সদস্য জনাব আতিক মুজাহিদ ভাই। আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে তাকে আন্তরিক
মোবারকবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় যুব শক্তির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, অগ্রনায়ক জনাব রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। আজকে অনেক আলোচনা হয়েছে, প্রত্যেকে বিচারের কথা বলছে, প্রত্যেকেই স্মৃতিচারণ করছেন, কিন্তু আমার মনে হয় একটা জিনিস এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। সেটি হলো কে এই গণহত্যার বৈধতা দান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা তো গুলি করার নির্দেশ দিয়েছে, ওই সময়কার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এক্সিকিউট করেছে, কিন্তু এই দেশে যেই সো কল্ড সুশীল সাংবাদিক এবং বুদ্ধিজীবীগণ বৈধতা দিয়েছেন যে এরা জঙ্গি, তাই এদের মারা জায়েজ, এদের রক্তের দাম নেই, তাদের বিচার করা কেন হচ্ছে না? এই প্রশ্নটা মনে হয় আজকের এই মঞ্চ থেকে তোলা জরুরি। আপনারা এখনো দেখতে পাচ্ছেন দফায় দফায় সেমিনার হচ্ছে, দফায় দফায় আলোচনা সভা হচ্ছে, টকশোতে বারবার করে বলা হচ্ছে এই মানুষগুলো সাংবাদিক, এদেরকে নির্যাতন করা হচ্ছে, এদেরকে এই করা হচ্ছে, এদেরকে সেই করা হচ্ছে, এদেরকে জেলে বন্দী করা হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে বিএনপির এই নির্বাচিত সরকারে আসার পর থেকে অনেক ধরনের সাংবাদিক যারা এই ধরনের গণহত্যা বৈধতা দিয়েছিল, এগুলোর মাস্টার মাইন্ড ছিল, এগুলোর ন্যারেটিভ উৎপাদন করেছিল, মানুষের সামনে জঙ্গি কার্ড খেলেছিল, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু সরকার দলের পক্ষ থেকে তো দূর, বিরোধী দল থেকেও সেই ধরনের স্ট্রং কোনো আওয়াজ আসছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা যারা এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, ওয়ার এন্ড টেররের নাম দিয়ে তার এক্সটেনশন করে এই বাংলাদেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতরা রয়েছেন তাদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছেন, তাদেরকে ছাড় দেয়া মানে আবারও নতুন করে আরো কিছু গণহত্যার প্রেক্ষাপট তৈরি করা। আমরা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরি হতে দেব না। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। জুলাই গণ অভ্যুত্থানের ঠিক পরপর আমরা তখন বিয়ামে ছিলাম, বিয়াম ফাউন্ডেশনের যে অফিসটা সেইখানের ভিতরে আমাদের অবস্থান করা হচ্ছিল। তখন ইন্টারিম গভর্নমেন্ট মাত্র গঠিত হয়। সেই সময় আমরা কথা বলছিলাম যে আমরা নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। ওই সময় আমাদের মাঝে সকলের একটা ঐক্যমত্য এসেছিল যে যতগুলো গণহত্যা হয়েছে সেই প্রত্যেকটা গণহত্যার যারা শহীদ তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু যারা শাপলায় শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে। এবং একই সাথে আরো একটা জিনিস আমি বলতে চাই, আমাদের যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক কি হবে, লোগো কি হবে, সেই জিনিস ভাবা হচ্ছিল, তখন একই সাথে তখন আমরা শাপলা ভেবেছিলাম। এর কারণ ছিল দুইটা। এক, বাংলাদেশের হাটে মাঠে ঘাটে নদীতে হাওরে বাওরে যেই ফুলটা সব থেকে বেশি দেখা যায়, মানুষের চোখে পড়ে, সেটা হলো শাপলা। এবং বাংলাদেশের মানুষের অস্তিত্বের সাথে যেই গণহত্যা মিশে আছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে যেই প্রতীকটা বারবার বাংলাদেশের জনগণের সামনে চোখের সামনে পড়া জরুরি, উন্মুক্ত হওয়া জরুরি, সেই প্রতীকটা হলো শাপলা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের যারা আলোচক আছেন তারা যদি আলোচনাগুলো সংক্ষিপ্ত করেন তাহলে আমরা মূল পর্বে চলে যেতে পারি। আমরা অনুষ্ঠানটি বেশি লম্বা করতে চাচ্ছি না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির, আজকের এই প্রোগ্রামের অন্যতম একজন আলোচক মুফতি আহমদ আলী কাসিম। মুফতি আহমদ আলী কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ শাপলা গণহত্যার এক যুগ পূর্তি ব্যাপারে আলোচনা অনেকক্ষণ হয়েছে। আমার মনে হয় প্রায় 3 ঘন্টা হয়েছে শুরু হয়েছে আলোচনা। আমরা শাপলা সম্পর্কে আপনারা অনেকে অনেক বক্তব্য রেখেছেন। বাংলাদেশে
শাপলার সময় যে গণহত্যা হয়েছে, ঠিক 2021-এ মোদী বিরোধী আন্দোলনেও এখানে প্রায় 20 জনের বেশি মানুষ মারা গেছে। এটাও গণহত্যার মতো, মানে বিনা দোষেই বিক্ষোভকারীদের উপরে তারা রাষ্ট্রীয়ভাবে গুলি চালিয়েছে। বিচার 12 বছর 14 বছর হয়েছে, আপনারা 12 বছর লেখছেন, 14 বছর তো হয়ে গেল, কিন্তু সম্ভব হইল যে আমরা এই দীর্ঘদিন কার কাছে বিচার চাবো? যারা আমাদের হত্যা চালিয়েছে, যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, এবং আপনারাই বক্তব্য রেখেছেন যে তারা শাপলাতে কাউকে মারে নাই, এটা তারা বলছে যে আমরা শাপলাতে কেউ মরে নাই, এবং সেই তাদের 5-8 সাংবাদিক তারা বিভিন্ন টকশোতেও বলার চেষ্টা করছে যে শাপলাতে কেউ মারা যায়নি। এই জন্য মানে বিগত দিনে আপনাদের অনেকের বক্তব্য এখানে বক্তব্য রেখেছেন যে হেফাজত তাণ্ডব চালিয়েছে। আমি অনেক টকশোতে ফেস করছি, 71-এর অনেক টকশোতে, যে হেফাজত তাণ্ডব চালায় নাই, তাণ্ডব চালাইছে সেদিন রাষ্ট্রীয় বাহিনী এবং মানে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ, তারা তাণ্ডব চালিয়েছে। এই জন্য বিচারের সময় আমি মনে করি যে এইটাই যদি এখন যদি বিচার না হয়, এতদিন 12 বছর চলে গেল আওয়ামী লীগের এই শাসন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার 24-এ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পালাতে বাধ্য হলো, তারপরে আমরা হেফাজতের পক্ষ থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি। এইটা মামলা যেভাবে দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য যতটুকু দ্রুত কাজ করার দরকার সেইটা অবশ্য আমরা দেখি নাই। এই সরকার অর্থাৎ অনেকগুলাই যে বলেন, অনেকে বলছেন যে গুম কমিশন বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা পুনর্গঠন, এইগুলার কাজ কোনোটাই কিন্তু খুব দ্রুতভাবে হয় নাই। এইভাবে একটা নির্বাচন আসলো, আর নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য বর্তমান সরকার বর্তমানে যারা সরকার আছেন তারা তো বললেনই যে নির্বাচন যাতে কোনো রকম দেরি না হয়, তাড়াতাড়ি যাতে আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে সেই সময় সব শর্ত মেনে আমরা দস্তখত দিচ্ছি। এই যে জনগণের সাথে আপনারা প্রতারণা করলেন, কারণ 24-এর এই গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছে এবং হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যারা সংগ্রাম করেছে তারা সংস্কারের পক্ষে, এবং সেই সময় আপনারাও পক্ষে ছিলেন। আপনারাও কিন্তু সেই সংবিধানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাদের নেতৃস্থানীয় বড় বড় লোকেরা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যগুলা কিন্তু এখনো নেটে খুঁজলে পাওয়া যায়, এবং মানুষের মাঝে মধ্যে আপনাদের সামনে প্রকাশ করেন যে আপনারাও একটু মনে করেন। এবং 24-এ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আপনারাও সেই সময় এই ছাত্র জনতাকে অনেকভাবে তাদের শুকরিয়া আদায় করেছেন যে তাদের কারণে, এই নিষ্পাপ বাচ্চাদের কারণে আমরা মুক্ত হয়েছি। কারো মা মুক্ত হয়েছে, জেল থেকে মুক্তি পেয়েছেন, এবং বিদেশ থেকে দেশে ফিরত আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হইতে পেরেছেন। সুতরাং এই জন্য এখন দায়িত্ব কার? এক কথায় আমি বলতে চাই যে এখন এতদিন আমাদের এই বিচারের কথা বলার জায়গা ছিল না। আপনারা তো ওই সময় বলছেন যে হেফাজতের পক্ষে দাঁড়াও তোমরা, আপনাদের মা বলেছে দাঁড়াইবার জন্য। আজকে হেফাজতের সেই কালো রাত্রিতে যারা শাহাদত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে খুঁজে বের করে সেই বিচার করার দায়িত্ব হলো বর্তমান সরকারের। যদি সেটা না করে তাহলে বুঝতে হবে যে আপনারা শুধু মায়া কান্না করেছেন, আপনাদের স্বার্থে কান্না করেছেন, ক্ষমতার পালাবদল হয়ে
আপনাদের ক্ষমতা যাতে নিশ্চিত হয় সেই চেষ্টাটুকু আপনারা করেছেন। মূলত আমাদের প্রতি, হেফাজতের লোকদের প্রতি কোনো আন্তরিকতা আপনাদের ছিল না। তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনিও কিন্তু হেফাজতের পক্ষে কথা বলেছেন। এই যাই হোক, আমি বলতে চাই যে 12 বছর চলে গেছে, 14 বছর চলে গেছে। এখন যদি আমরা মনে করি যে জনগণের প্রতিষ্ঠিত সরকার এটা, আপনারা যদি মনে করেন জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনারা, তাহলে জনগণের পক্ষে কাজ করবেন। সুতরাং শাপলাতে যারা শাহাদত বরণ করেছে, 21-এ যারা শাহাদত বরণ করেছে, 24-এ যারা শাহাদত বরণ করেছে, সকলের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের বিচার ভিন্নভাবে হয়। যেটা 24-এ হাসিনার বিরুদ্ধে যে একটা বিচার হয়েছে, সেটা হলো জনগণের আদালতে হাসিনা আর টিকতে পারে নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা হলো জনগণের বিচার। সুতরাং আমরা মনে করি না যে আবার জনগণ একত্রিত হয়ে আপনাদের বিচার করবে। সুতরাং জনগণের অধিকার এই বিচার পাওয়ার। সুতরাং জনগণের পক্ষে থাকেন, আপনারা দেশ শাসন করবেন, কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ পরিচালনা করতে জনগণ দিতে পারে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হেফাজত ইসলামের সংগ্রামী নায়েবে আমির মুফতি আহমদ আলী কাসিমি সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব সাইদ মুস্তাফিজ ভাই। সাইদ মুস্তাফিজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই অনেকক্ষণ ধরে আসলে কথা শুনছেন এবং সবার স্মৃতিচারণগুলো শুনে আমার নিজেরও আসলে সে সময়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমার বাসা হচ্ছে বেলি রোডে, তো আমরাও সেদিন আসলে উপস্থিত ছিলাম। বিকালের দিকে আমরা আবার বাসায় ফিরে আসি এবং পরবর্তীতে আমার বাসা যেহেতু মতিঝিলের খুব কাছাকাছি, আমরা সারা রাত এরকম শব্দ শুনেছি এবং এই যে আমরা একটা জেনারেশনাল আকারে আসলে একটা ট্রমাটাইজ জেনারেশন গড়ে উঠলাম, এই শাপলা থেকে শুরু করে পরবর্তীতে কোটা সংস্কার, পিলখানা, এরকম নিরাপদ সড়ক আন্দোলন, এরকম নানা ঘটনার মধ্য দিয়ে একটা জেনারেশন কিন্তু ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন যে এই ট্রমাটাইজ জেনারেশনের সাথে আরো আমাদের যে তরুণ ভাইরা আছেন, তারা মিলেই আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটি সফল করেছে। এবং এই ঘটনার পেছনে আমরা যেরকম দায়ী করছি শেখ হাসিনা খুনি, তার দল এবং সে সময়ে পুলিশ বাহিনী বলি, আমাদের বিশিষ্ট সাংবাদিক বলি, সিভিল সোসাইটি বলি, এর পাশাপাশি কিন্তু আমাদেরকে সে সময়ের যারা বিরোধী দলের রাজনীতি করেছে তাদের কিন্তু দায়বদ্ধতার জায়গা আছে। আর সেই সময়ে যারা এরকম একটা ঘটনা ঘটার পরও নিজেদের কোন রকম ভূমিকা দেখাতে পারেনি, তাদের ব্যাপারেও প্রশ্ন তুলতে হবে। এখন আমরা অনেক বড় বড় নেতার মুখে শুনি যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা নাকি স্ট্র্যাটেজিক ছিল, তারা নাকি আসলে প্ল্যান করে ছাত্রদেরকে সামনে রেখেছিল এবং তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে তারা ওই সময় স্বীকার করেনি। দেখবেন যদি শাপলা সে সময় সফল হতো, তখন এই বর্তমানে যারা সরকারে আছে তারা তখন আবার দাবি করত এটাও তাদের স্ট্র্যাটেজিক্যাল একটা মুভ ছিল, যেখানে তারা আমাদের আলেম ওলামা বা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে রেখে সরকার পতন করেছে। তো এই যে ক্রেডিট বাজের যে রাজনীতি, সেটা আমরা দেখছি যে বিরোধী দল হিসেবে আমাদের বর্তমানে বিএনপি যেরকম ব্যর্থ ছিল, সরকারি দল হিসেবেও তারা অলরেডি এই 2-3 মাসেই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে। এবং তাদের যে ইন্টেনশন গুলো আপনারা যদি দেখেন, সে সময় হাসিনা যেরকম পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, দলীয় পুলিশ বাহিনীকে যেরকম করে ব্যবহার করেছে, যেভাবে হারুনরা বলেছে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম, আমরা দীর্ঘদিন ধরে আসলে পদ পাইনি, ওএসডি করে রাখা হয়েছিল, এবং হাসিনার আমলে তারা দলের দায়বদ্ধতার জায়গা থেকে দলদাস হয়ে
যেভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে এবং প্রত্যেকটা ইনসিডেন্টে তারা যেই ভূমিকা পালন করেছে, আমরা আবার নতুন করে দেখছি যে পুলিশ সংস্কার না করে বরঞ্চ গতকালকে আমরা দেখলাম যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বললেন যে পুলিশকে তার দলীয়করণ করা হবে না, কিন্তু সেখানেই একজন পুলিশ বললেন যে তিনি কিভাবে ছোট থেকে জাতীয়তাবাদ আদর্শে বড় হয়েছে এবং পুলিশে থাকাকালীন তার যে জাতীয়তাবাদের দর্শন, যে ধারণ, সেই জায়গা থেকে তাকে পদবঞ্চিত করা হয়েছে। এবং তার মানে পুরস্কার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে বিএনপি পুলিশকে দলীয়করণ করছে। আবার আমরা দেখছি পারিবারিকভাবে অনেক বিরোধী দলের সরকারি দলের হুইপের স্ত্রীকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম নানাভাবে আমরা দেখছি পুলিশকে আবার নতুন করে দলীয়করণ করা হচ্ছে। তো বিএনপির জায়গা থেকে তারা নতুন করে আবার বিভিন্ন ইস্যুতে এড়িয়ে যাচ্ছে। যেরকম আমাদের সীমান্তে 2 জন ভাই হত্যা হলো, এই বিষয়ে এখনো আমরা দেখলাম না সরকারের এরকম কোন স্টেটমেন্ট তারা দিয়েছে। তো তাদের যে ভূমিকা, তারা কি নতুন করে আবার একটা আওয়ামী লীগ হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু এখন অনেকটাই স্পষ্টত। এবং আমরা মনে করি যে আমাদের যেই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স গঠিত হয়েছে, তারা যে সুন্দর একটি আয়োজন করেছে এবং আয়োজনের মাধ্যমে আমি বলতে চাই আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদের যে মুসলিম ভাইরা আছে শুধু তাদের প্রতি না, কারণ পশ্চিমবঙ্গে যেই আগ্রাসন শুরু হয়েছে ধর্মান্ধতার নাম করে, সেই আগ্রাসনের একটা জায়গা কিন্তু আমাদের এদিকেও তৈরি করার একটা প্রচেষ্টা করা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেরকম জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের মাদ্রাসার ভাইরা, আমাদের আলেম ওলামারা যেভাবে মাদ্রাসা ভাইরা সবাই মিলে মন্দির পাহারা দিয়েছেন, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিরাপত্তা নিশ্চিত করেছেন, আমরা আশা করবো এখনো তারা তাই করবেন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাজার ভাঙা হচ্ছে, এরকম নানা ভিন্ন মতের মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা আমাদের ইমানি দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন তাদের উপর এরকম আক্রমণ না হয় এবং বাংলাদেশে যে আসলে সবাই সুন্দরভাবে নিরাপদে থাকতে পারে সেটা আমরা একসাথে আমরা মনে করি যে আমরা প্রমাণ করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাইদ মুস্তাফিজ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় যুব শক্তির সম্মানিত আহ্বায়ক সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স নোয়া কর্তৃক আয়োজিত শাপলার গণহত্যা বিচারহীনতার 1 বছর শীর্ষক আলোচনা সভায় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সংগঠক সার্জিস আলম সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আমাদের এই আলোচনা সভায় একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার যে আমরা বিচার চাই। আমরা কিন্তু বিচার চাইছি গত 54 বছর ধরে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে আসলে কেন বিচারটা হয় না। বাংলাদেশের কাঠামোকে এমন ভাবে বিনির্মাণ করা হয়েছে, বাংলাদেশের সংবিধানকে এমন ভাবে বিনির্মাণ করা হয়েছে যে এই কাঠামোতে, এই রাষ্ট্রীয় কাঠামোতে আমরা কোনো ন্যায় বিচার পাবো না। আমাদের হাদি ভাই মারা গেলেন, জুলাই গণহত্যা সংগঠিত হলো, আওয়ামী লীগ সরকারের আমলে 3 থেকে 4টি গণহত্যা সংগঠিত হয়েছে। পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মধুবিরোধী আন্দোলনের গণহত্যা, জুলাই গণহত্যা, এর আগেও কিন্তু আওয়ামী লীগ গণহত্যা সংগঠিত করেছিল। কিন্তু এই যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এগুলো কি কোনো বিচার হয়েছে? এগুলো কেন আসলে হয় না সেটি কিন্তু আমাদের প্রশ্নের বিষয়। সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা এমন ভাবে সাজাতে না পারি যে বাংলাদেশে বিচার পাওয়া সম্ভব, তাহলে কিন্তু এই গণহত্যাগুলো বারবার করে ঘটবে। এখন শাপলার গণহত্যার বিচার হয়নি, হচ্ছে না, এবং সেটি আদৌতে আসলে হবে কিনা সেটি আমাদের একটি সংশয়ের জায়গা। কিন্তু আমরা বলতে চাই যে এই শাপলা গণহত্যা যারা সংগঠিত করেছে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আর কত গণহত্যা হলে কেড়ে নেওয়া হবে? 1971 সাল পরবর্তী সময়ে আওয়ামী লীগ 4 থেকে 5টি গণহত্যা সংগঠিত করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী লীগের ফিরে আসা রাস্তাটাকে কিন্তু ওপেন রাখা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের সারাউন্ডিংস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের ফিরে আসা রাস্তা কিন্তু আসলে খোলা রাখা হয়েছে।
আপনি এমন কি করেছেন যার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে আসলে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সকল ধরনের রাস্তা কিন্তু এখন পর্যন্ত ওপেন আছে। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক, যেন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে গেলেন, এরপরে যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলেন, তারা কিন্তু আর সেদিকে কোনো দৃষ্টিপাত করলেন। আমরা কিন্তু জানি না যে আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা দল হিসেবে। তো দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না হয়, এই যে আমরা আজকের যে আলোচ্য বিষয় শাপলার গণহত্যা, এই গণহত্যার বিচার কি সম্ভব হবে? তারা তো সেই হেফাজতের তাণ্ডব বলে এই বিষয়টাকে, ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করবে। তো আমরা চাই যে আওয়ামী লীগের এই যে হত্যাকাণ্ড, আওয়ামী লীগের যে গণহত্যা, সেই গণহত্যা যদি আমরা বিচার যদি নিশ্চিত করতে হয়, তাহলে সবার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা। এটা ব্যতীত কখনো এই বাংলাদেশের মধ্যে গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব না। পিলখানার গণহত্যা সংঘটিত হয়েছে, মধুবিরোধী আন্দোলনে এতগুলো লোক মারা গেল, কোনো জরিপ পর্যন্ত করতে দেওয়া হয় না। জুলাই গণঅভ্যুত্থানে এতগুলো লোক মারা গেল, এখন পর্যন্ত কোনো ধরনের জনগণের কাছে অনুশোচনামূলক কোনো ধরনের বক্তব্য প্রদান করা হয়নি এখন পর্যন্ত। তাহলে আমরা যে বলছি যে আমরা বিচার চাই, আমরা কার বিচার চাই? আসলে আমরা যার বিচার চাই সে রাজনীতিতে ব্যাক করার জন্য তার সকল ধরনের রাস্তা প্রশস্ত করছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক দল আছে, বর্তমান যে সরকার আছে, সরকারের তরফ থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো এই যদি হয় বর্তমান সরকারের অবস্থা, সরকারকে বুঝতে হবে যে এই বর্তমান বিএনপি তারা 17 বছর আন্দোলন করেছে, তারেক রহমানের উপর কত টর্চার করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় রাখা হয়েছে, একটা জেলখানায় একা রাখা হয়েছে, সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস। এত কিছু করার পরে যদি বিএনপির শিক্ষা না হয় আওয়ামী লীগ কি জিনিস, এর পরিণতি কিন্তু বিএনপিকে ভোগ করতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে যেভাবে গেরুয়া শক্তি ক্ষমতায় এসেছে, এটি আমাদের জন্য একটি অশনি সংকেত। এটি গেরুয়া শক্তি না, আমাদেরকে বুঝতে হবে এটি একটি ফ্যাসিস্ট শক্তি, এবং এই ফ্যাসিস্ট শক্তি কিন্তু বাংলাদেশের মধ্যে আবারও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করবে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তিকেই যদি আবার এখানে পুনর্বাসিত করে, তাহলে আমরা এই গণহত্যার বিচার থেকে পাবো। সুতরাং বাংলাদেশের সরকার, বর্তমান রাজনৈতিক সরকার, বিএনপি সরকার জন্য সেই ব্যাপারে যেন তারা অবশ্যই খেয়াল রাখেন। এবং বাংলাদেশের তরুণ সমাজ, আমরা বলেছি যে তারুণ্যের শক্তি সব সময় আলেমদের সাথে আছে। শাপলা গণহত্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য হলো, এখানে আমাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এখানে আলেমদেরকে দুর্বল করা হয়েছে, বাংলাদেশের মুসলিমদের মেরুদণ্ডকে ভাঙা হয়েছে, এবং বোঝানো হয়েছে যে এই বাংলাদেশের মধ্যে কোনো মুসলিম আইডেন্টিটি, এই আইডেন্টিটি আমরা কখনো প্রচার করে এই বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে পারবো না। তো এই যে ফ্যাসিস্ট শক্তির যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, সেটিকে আমাদের ভাঙতে হবে। এবং আমরা মনে করি যে তারুণ্যের শক্তি যদি আলেমদের শক্তির সাথে থাকে, আলেমদের শক্তি যদি বাংলাদেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান যদি বজায় রাখে, তাহলে অবশ্যই এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শক্তিকে চিরতরে নির্মূল করা সম্ভব। বাংলাদেশে আলেম সমাজকে এমন ভাবে বিভক্ত করা হয়েছে যে এখন আসলে আবারও যদি আওয়ামী লীগ যদি ব্যাক করে, ফ্যাসিস্ট শক্তি যদি ব্যাক করে, তাহলে কিন্তু এই ধরনের গণহত্যার কোনো বিচার হবে না। তো আমরা চাই যে গণহত্যার জন্য বিচার হোক। শুধু শাপলা গণহত্যা না, বাংলাদেশে যতগুলো গণহত্যা সংঘটিত করেছে খেয়াল করে দেখবেন তার সবগুলি কিন্তু করেছে আওয়ামী লীগ। সুতরাং আমরা চাই যে এই গণহত্যার বিচার যেন নিশ্চিত যেন করা হয়, এবং আওয়ামী লীগকে যেন দল হিসেবে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাইকে। আমরা আমাদের সম্মানিত আলোচকদেরকে আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের বক্তব্য সংক্ষেপ করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম ভাই, উনি ওনার বক্তব্য দিবেন না। আমরা যদি এভাবেই যদি সবার জায়গা থেকে একটু সংক্ষিপ্ত করতে পারি বক্তব্যের জায়গা থেকে, তাহলে আমাদের প্রোগ্রামটা আমরা অতি দ্রুত শেষ করতে পারবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আলী হাসান জোনায়েদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল উলামা আলায়েন্সের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত
জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিশিষ্ট চিন্তক ও বুদ্ধিজীবী ফরাদ মজার, এবং উপস্থিত আছেন শাহেখ মুসা আল হাফিজ সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারেই সময় কম, লম্বা সময় একই ধরনের আলোচনা আমরা শুনতেছি, কিন্তু এই আলোচনাগুলো শোনার পরেও আমার মনে হয় যে আমাদের মধ্যে বেসিক্যালি যেটা থাকা দরকার, যে প্রটেস্টিং সেন্স, আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রশ্নে আমরা বারবার হেরে গেছি বলে এই ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছে। আপনার 2013 5ই মেতে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা পরবর্তী সময়ে পুরা সোসাইটির মধ্যে যে ক্ষোভটা ছিল, এই ক্ষোভটার উদ্গীরণটা আমরা কিন্তু সোসাইটির নানা স্টেক হোল্ডারদের মধ্য থেকে পাই নাই, অর্থাৎ সাংবাদিকদের মধ্য থেকে পাই নাই, সিভিল সোসাইটির মধ্য থেকে পাই নাই। এই পুরো হত্যাকাণ্ডটাকে একটা বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আলেমদের লাশের উপর দিয়ে ফেসিবাদ একটা দীর্ঘসূত্রিতা পেয়েছে। এরপরের 10-12 বছর আমরা কিন্তু জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি, এবং একই সাথে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর রাষ্ট্র যে নিপীড়ক হিসেবে হাজির হয়ে লাশ ফেলে দিতে পারে, এবং এই যে জনগণের মধ্যে যে ডিভিশন তৈরি হয় এবং আমরা যে প্রতিবাদ করে উঠতে পারি না, মাদ্রাসার ছাত্রদের লাশ, এই যে বিভাজন করা, মানুষের লাশ হিসেবে দেখতে না পারা, এবং এই যে বিভাজিত করে প্রত্যেকটা মৃত্যুকে আমরা সংকীর্ণ দৃষ্টিতে দেখার যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সংকটের মধ্যে ফেলে দেয়, এবং সেই সংকটটা কিন্তু আমাদের প্রত্যেকের উপরে পরবর্তীতে জুলুম আকারে হাজির হয়েছে, আমরা মজলুম হয়েছি। তো এই জায়গাটা বোধহয় আমাদের প্রত্যেকেরই খেয়াল করা দরকার। 5ই মেতে আমি সরাসরি এই রাজপথেই অংশগ্রহণ করেছিলাম, কারণ ওই সময় আপনারা জানেন যে মূলত যে দাবিটা ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবমাননা করা হয়েছে, অপমান করা হয়েছে, একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এটা সহ্য করা যায় না। আমরা যেহেতু খোবাই খাব্বাবের উত্তরসূরি, সেহেতু আমাদের রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে অপমান করা হবে তার প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। তো এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু আমার মনে আছে যে 6 এপ্রিলে সাদা পাঞ্জাবি কিনেছিলাম বাইতুল মোকাররম থেকে লং মার্চে, পরে 5ই মেতে আমরা হেঁটে হেঁটে এই 5ই মে শাপলা একেবারে শেষ পর্যন্ত ছিলাম। এই ঘটনা অনেক লম্বা ঘটনা বলার সময়ও নেই, শুধু এতটুকু মনে আছে যে শেষে যখন র্যাব পুলিশ সারেন্ডার করে হাত তুলে বের হতে বলল, আমার শুধু এতটুকু মনে আছে যে আমি হাত তুলি নাই, এজন্য বাড়িও খেয়েছিলাম, হাত তুলতে রাজি হই নাই। কারণ হইলো জালিমের কাছে মাথা নত করতে না পারাটাই সবচেয়ে বড় মজলুমের সবচেয়ে বড় শক্তি। তো এই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। রাষ্ট্র যদি নিপীড়ক হয়ে ওঠে, শক্তিশালী যদি আরো বেশি শক্তিশালী হয়ে জালিম হিসেবে হাজির হয়, তখন আমাদেরকে এই শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। এই যে বিচার প্রক্রিয়া, এই যে বিচার দীর্ঘায়িত হচ্ছে, কারণ হচ্ছে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি নাই, কারণ আমরা প্রতিবাদের আওয়াজ শক্তিশালী ভাবে তুলে ধরতে পারি নাই, কারণ আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। শুধুমাত্র এই আলাপ আলোচনা দিয়ে কাজ হবে না। যাদের শহীদ হয়েছে, যাদের ঘরে সন্তান শহীদ হয়েছেন, তাদের দিকে দেখেন, তাদের চোখের পানি বোধহয়, মানে তাদের যে অনুভূতি, আমাদের অনুভূতি আর তাদের অনুভূতি কখনোই এক হবে না। দীর্ঘ 10-12 বছর লাশের পরিচয় দিতে না পারা, গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, এমন কিছু সেই সংখ্যাটা পর্যন্ত প্রকাশিত না হওয়া, নিরীহ ছাত্রদের উপর এমন ব্রুটালিটি প্রয়োগ করা যেন ওইটা একটা যুদ্ধক্ষেত্র, ওই যুদ্ধক্ষেত্রে সেখানে গ্রেনেড, গুলি, সমানে নির্বিচারে গুলি করা, এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা তৈরি করা নিরীহ নিরস্ত্র মানুষদের উপর, এমন একই আবার সে তাদের উপরে অপবাদ চাপিয়ে দেয়া যে তারা নাকি রং মেখে শুয়েছিল, তাদের উপরে অপবাদ চাপিয়ে দেয়া তারা নাকি কোরআন পুড়িয়েছিল ওই দিন। এই যে নানাভাবে এই পুরো জিনিসটাকে ফ্রেম করা হয়েছে, এই ফ্রেমটাকে চ্যালেঞ্জ করতে পারতে হবে আমাদেরকে। এই বিচার প্রক্রিয়া শুধু না, আমি মনে করি এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটাকে উপড়ে ফেলার যোগ্যতা অর্জন করাটাই হলো আমাদের জন্য সামনের দিনে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটা আমাদেরকে করতে হবে। ন্যাশনাল ওলামা আলায়েন্সকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। সামনের দিনে এনসিপি কে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে জনগণকে সাথে নিয়ে জনগণই যে ক্ষমতার মূল নিয়ন্ত্রক, সেই জায়গাটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলী হাসান জুনায়েদ ভাইকে। আমাদের মাঝে আসলে অনেকেই উপস্থিত আছেন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক নাবিদ নওয়াজ ভাই, উনি আমাদের এনসিপিরও যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমরা আসলে অনেককে বক্তব্য দিতে পারলে, অনেকের বক্তব্য শুনতে পারলে আমাদের ভালো লাগতো। আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারতেছি না। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে, ন্যাশনাল ওলামায়ান্সের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত সবাই দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমি নিজে শাপলার ঘটনার একজন ভিকটিম হিসেবে এখানে আসছি। এই ঘটনার মামলায় আমাকে অ্যারেস্ট করা হয়, আমার ডান হাত ভেঙে দেওয়া হয়। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম। আপনারা জানেন যে শাপলার ঘটনার পরের দিন ওই যে মাদারীনগর মাদ্রাসার কথা বলা হইল, 6 মে ওইখানে মাদ্রাসার ছাত্ররা প্রোটেস্ট শুরু করে এবং সেখানে প্রায় 24 জন শহীদ হন, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন নিহত হন। সেই মামলায় অ্যারেস্ট করে নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন 15-20টি মামলায় জর্জরিত ছিলাম। 5 আগস্টের পরে মুক্তি পেয়েছি। যাই হোক, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশেই অনেক শহীদ ছিলেন, শাপলার ঘটনার শহীদ, কিন্তু তাদের পরিবার কোনোদিন পরিচয়ও দেননি, ঘটনা স্বীকার করেননি, লাশ দাফনের পরে এই পরিচয়ে লাশ দাফন করেননি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। ওই পরিস্থিতি আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু স্বীকৃতি, বিচার এখনো হয়নি। আমরা একটা জিনিস দেখি যে আসলে আমরা আবেগ প্রকাশ করতে পছন্দ করি, প্রতিবাদ করতে পছন্দ করি, বক্তব্য দিতে পছন্দ করি, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে একজন অপরাধীকে অ্যাকাউন্টেবল করব, ওই প্রসেসটা আমাদের জাতিগতভাবে এখনো গ্রো করেনি। সেম ঘটনা 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেন, 1400 বা প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সারা দেশে এই মামলাগুলো বিশৃঙ্খল ভাবে মামলা হিসেবে আছে এবং কিছু মামলায় হচ্ছে নিরীহ মানুষকেও ঢুকানো হয়েছে। তো এই উসিলা দিয়ে যারা অরিজিনাল অপরাধী তাদেরকেও এক ধরনের দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলায় আর অ্যারেস্ট হচ্ছে না, বিচার হচ্ছে না, এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের জাতিগত সামনে আগানোর আসলে মূল অন্তরায় আমরা মনে করি। এই জায়গা থেকে আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে আজকের প্রোগ্রাম থেকে একটা স্পেসিফিক অনুরোধ করব যে আপনারা দয়া করে শাপলার যারা শহীদ আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের ফ্যামিলিগুলো আইনি ব্যবস্থা নিয়েছে কিনা এবং উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থাগুলো নেওয়ার, কারণ ফৌজদারি অপরাধ তামাদি হবে না, আর উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়াটা শুরু করেন। না হলে এই বিচারহীনতা আমরা দেখা যাবে 30 বছর পরেও এখানে এসে বক্তব্য দিচ্ছি বিচারহীনতার 30 বছর। তো কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে অপরাধীদের, এরপরে হচ্ছে আমাদের পরিবর্তন হবে, আমাদের মানসিকতার পরিবর্তন হবে। কিন্তু আমাদের দেশে যারা ক্রাইম করে তাদের একটা মাইন্ডসেট হচ্ছে অনেক হইচই হবে কিন্তু আমার কিছু হবে না। এই মাইন্ডসেট থেকে যারা অপরাধী তাদেরকে বের করতে হলে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং স্পেসিফিক। সেই ক্ষেত্রে ওলামা অ্যালায়েন্স ইনশাআল্লাহ শহীদ পরিবারগুলোকে, নির্যাতিত পরিবারগুলোকে হেল্প করবে এবং সেই জায়গা থেকে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করব, যাতে করে যারা যতটুকু মানে অরিজিনাল অপরাধী তাদের অবশ্যই যাতে তাদের বিরুদ্ধে মামলা হয়, বিচার যাতে ত্বরান্বিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আলোচক, টকশোবিদ জনাব সরোয়ার তুষার। জনাব সরোয়ার তুষার। আসসালামু আলাইকুম। আমরা লম্বা সময় ধরে আমাদের এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির আলোচকরা অনেকগুলো আলোচনা করেছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, তারা আলোচনা করেছেন এবং সামনে আমাদের প্রিয় ফরাদ ভাই, মুস্তাফা ভাই ওনারা আলোচনা করবেন। কাজে আমি খুব বেশি কথা বলতে চাই না। একটা জিনিস হচ্ছে যে আমরা আজকের এই আলোচনা এটা কোনো স্মৃতিচারণার উদ্দেশ্যে করা হয়েছে বলে অন্তত আমার জায়গা থেকে আমি এটাকে এভাবে দেখি না। কারণ এটা এত তাজা, এই গণহত্যা যেটা হয়েছে 2013 সালে আমাদের রাজনৈতিক মেরুকরণের মধ্যে, বুদ্ধিভিত্তিক মেরুকরণের মধ্যে এটা এত তাজা এখনো আছে যে এটাকে স্মৃতিচারণা করার কোনো দরকার নেই। যে কারণে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে একটা অ্যাকশন, যে সামনে আমরা এই ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা বা নিজের দেশের নাগরিককে রাষ্ট্র গুলি করে মেরে ফেলবে, সেই জায়গা যদি আমরা না দেখতে চাই, যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে না আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেজন্যই আজকের এই আলোচনা।
এবং আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই জরুরি আলোচনাটা করেছেন। বিকালের অনেক আলোচকরা কিন্তু বলছিলেন যে এটা আমরা একটা সেক্টরিয়াল কোনো বিষয় হিসেবে দেখতে পারি না, যে এক সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে হত্যা করা হয়েছে সেই জায়গা থেকে দেখতে পারি না, এবং এটা কোনো সেক্টরিয়াল দাবিও না। এটা আমাদের পোস্ট জুলাই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তার মধ্যে একেবারেই কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু আমি একজন মানবাধিকার কর্মী বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট ছিলেন বিকালবেলা, ওনার একটা আলোচনার সাথে সামান্য একটু দ্বিমত করতে চাই। উনি বলেছেন যে আপনারা কেন বলতে পারছেন না যে নাগরিক হত্যা ঘটেছে। কেউ তো আসলে অস্বীকার করে নাই যে নাগরিকদের হত্যা করা হয়েছিল, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছিল, এটাকে কেউ অস্বীকার করেছে? কেউ অস্বীকার করে নাই। কিন্তু অন্য 8-10টা ফৌজদারি হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার পার্থক্য কি? একটা গুরুতর পার্থক্য আছে। যদি আমরা ওভারলুক করি তাহলে আমরা এই যে শাপলা গণহত্যা বলা হচ্ছে এটার প্রতি সুবিচার করতে পারবো না। যখন আপনারা জানেন যে যেটাকে আমরা বলি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু আপনাকে হাজার হাজার পাইকারি দরে লোক মারতে হবে সেরকম না। এটাকে বলা হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে কোনো ক্রাইম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যেটা আপনার দেশের যুদ্ধ নাই কিন্তু একটা নর্মাল সময়ে আপনার রাষ্ট্র আপনার সরকার ওই দেশের জনগণের উপরে এই ধরনের একটা হত্যাকাণ্ড চাপিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এবং সেটা ওয়াইড স্প্রেড হতে হয় এবং সিস্টেমেটিক হতে হয়, এবং যেই জনগোষ্ঠী আক্রান্ত, যে জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে তাদেরকে কোনো একটা তকমা দিয়ে তারপরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনি হিন্দু এই কারণে আপনাকে মেরে ফেললাম, আপনি হেফাজত এবং মুসলিম জঙ্গি এই কারণে আপনাকে মেরে ফেললাম, অথবা আপনি ইহুদি, এইভাবে কোনো একটা বর্গীকরণ করে তারপর যাদেরকে হত্যাকাণ্ড বা এরকম পারসিকিউশনের মধ্যে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এবং ফৌজদারি অপরাধের সাথে তার গুরুতর পার্থক্য আছে, এটা যেন আমরা ভুলে না যাই। ফলে এটা নর্মাল কোনো নাগরিক হত্যা ছিল না, মানে অবশ্যই এটা বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে, নাগরিকদের হত্যা করা হয়েছে, কিন্তু এটা শুধু স্টেপ ওইটুকু জায়গা যদি আমরা দেখি তাহলে এটা তো যে কোনো ফৌজদারি ঘটনার মধ্যে এটা নিয়ে এতদিন আলোচনা করার কি দরকার? দরকার হচ্ছে এই কারণে যে আমাদের দেশে আমাদের কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচারের মধ্যে এমন সরকার, এমন রাষ্ট্র আসতে পারে যারা নিজ দেশের জনগণকে, নিজ দেশের নাগরিকদেরকে আলাদা করে বর্গীকরণ করে চিহ্নিত করে তাদেরকে হত্যাকাণ্ড এবং গণহত্যার মধ্যে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে শাপলার এই ঘটনার তাৎপর্য আমার কাছে, আমি এইভাবে দেখি। আরো অনেক আলোচকরা আলোচনা করবেন। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের বিচারের দাবি, বিচার হতে হবে, এটা কোনো বিচার হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে শুধু বিচার, আমি আমাদের অফিসের আলোচনায় বলেছিলাম যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন তারা হচ্ছেন মজলুমেরও মজলুম। কেন? কারণ তাদেরকে শুধু হত্যা করা হয়েছে সেটাই না, এটা দীর্ঘ সময় ধরে অস্বীকার করা হয়েছে, ডিনাইলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই বিচার করতে হবে এবং তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কেন শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে? কারণ তারা একটা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, যেহেতু তারা একটা জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, এই কারণে তাদেরকে শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা চেষ্টা করেছেন, কিন্তু এইরকম বিচ্ছিন্ন চেষ্টা দিয়ে হবে না, এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। বিচার হতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং সর্বশেষ সেটা হচ্ছে আমাদের দেশে আমরা কোনো ইসলাম বিদ্বেষকে আর কোনোদিন অ্যালাউ করবো না। কারণ এটা এমনকি সেকুলার লিবারেল যে প্যারাডাইমে আমরা চিন্তা করি তার অনুযায়ীও এটা একটা বর্ণবাদ, এটা একটা হেট স্পিচ। কাজে হেট স্পিচ এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে যে পার্থক্য আছে এটা যেন আমরা গুলিয়ে না ফেলি। এবং ইসলাম বিদ্বেষ এটা সারা পৃথিবীর সেকুলার প্যারাডাইমের মধ্যেই একটা হেট স্পিচ হিসেবে গণ্য করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশে এখন বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে এবং মাঝখানে ছিল ভায়া দিদি রাজ্য। আমাদেরকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করতে হবে, এবং এখানে আমাদের ইসলাম বিদ্বেষ যেমন চলবে না, অন্যান্য যত ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে নাগরিক মর্যাদা সহ নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তেজনার ফাঁদে পাড়া না দেওয়া, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করি তাদের কর্তব্য, সরকারের কর্তব্য। কিন্তু একই সাথে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরোয়ার তুষার ভাইকে। একজন একটু আজানের জবাব দিয়ে দিবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক মুজাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওলামা অ্যালায়েন্সকে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। অবশ্যই আমাকেও স্বীকৃতি দিতে হবে, আমি ওখানে ছিলাম, আমার পায়ে আঘাত পেয়েছিলাম, আমার পা ফেড়ে গিয়েছিল। আমি নটরডেম কলেজের সাইডে ছিলাম, পরে আরামবাগ দিয়ে অনেক কষ্টে সেই 4টার দিকে আমরা
আরামবাগ মসজিদের 4 তলায় রাত্রি ঘুমিয়ে সকালে উঠে গিয়েছিলাম। তো আমার কাছে আজকে 12, 13, 14 বছর পরে সে যে জিনিসটা হয়েছে, এটার মোদ্দা বিষয় হচ্ছে কালচারাল ফাইট ছিল। এটা আমাদের বাংলাদেশের একটা চমৎকার বই লেগেছে মাহমুদুর রহমান সাহেব, স্ট্রাগল ফর বেঙ্গলি মুসলিম। মানে বেঙ্গলি মুসলমানরা তাদের নিজস্ব কালচারাল ফাইট স্টিল ডুইং অন। তারা যেভাবে বাঁচতে চায় তাদের কালচার নিয়ে, সেটাকে তাকে সেভাবে করতে দেওয়া হয় না, নানা রকম ভাবে চেকিং করে তাকে রাখা হয়। আমি শাপলাকে একটা কালচারাল ফাইটের একটা পার্ট হিসেবে দেখি, এবং অসাম্প্রদায়িক চেতনার নাম দিয়ে ইন দ্য নেম অফ লিবারেশন অলওয়েজ স্পিচ, যেটা আসলে স্বাধীনতার চেতনা ছিল না, সেটাকে বানিয়ে নতুন একটা মুজিবিজমের বাংলাদেশের কালচারাল ফাইট দিয়ে এই অঞ্চলের মুসলমানদের যা ব্রিঙ্গিং, সেটাকে কিভাবে ঠেকানো যায়, সেটাকে কিভাবে ডিসহিউম্যান করে উন্মানুষ করে বানানো যায়, সেই প্রজেক্টের একটা বিস্ফোরণ ছিল আমার কাছে মনে হয় এই শাপলাকে দমন করার জন্য। এটা ছিল বেসিক্যালি, আমি শাপলাকে একটা প্যারাডাইম শিফট দেখতে পারি, যে বাংলাদেশের মুসলমান এস্টাবলিশ আলট্রা সেকুলার, যারা আমি বলবো উগ্র লিবারেল সেকুলার যারা ছিল, যারা ইন এ নেম অফ লিবারেলিজম তারা মূলত ইসলামকে সাপ্রেস করতে চায়, তাদেরকে ইনকাউন্টার দেওয়ার জন্য শাপলা প্যারাডাইম এসেছিল 2013 সালে। তো আমরা বিশ্বাস করি এই শাপলার যে স্পিরিট, এই অঞ্চলের মানুষের যে কালচারাল ফাইট, সেটা জারি থাকবে। এইটাকে অবশ্যই আমাদেরকে জাস্টিসে নিয়ে আসতে হবে, কারণ আর যতটুকু হিস্ট্রি জানা আছে, এই বেঙ্গল মুসলমানরা কখনো অসহনশীল নয়। ইন্ডিয়ান যেভাবে উগ্র দেখাচ্ছে, এরকম বাংলাদেশের মুসলমানরা না। বাংলাদেশের মুসলমানরা, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা এই অঞ্চলে হিন্দুদের প্রোটেকশন দিয়েছি। আমার বাড়ির পরের বাড়ি থেকে হিন্দু বাড়ি, কোনোদিনও ছোট থেকে নামাজ পড়ি, কোনোদিনও মনে হয় না যে একটা হিন্দু পরিবারকে হিট করতে হবে। দিস ইজ নট দ্য Islam. Islam is a civilizational values. It accommodate all this stuff. It's many cultures, many religions, and peacefully they exist in the countries of Islam. So সুতরাং এইভাবে ইসলামকে টেকিং করা হয় না, বরং বিশ্ব কালচারাল হেজুমোনিয়াল পার্টগুলা আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদের মাধ্যমে বাংলাদেশে তারা কিভাবে এখানে ডমিনেট করবে, কারা কারা তাদের জন্য পাওয়ার থ্রেট হবে, এই মুসলমানদেরকে এক্সিকিউট দমন করার জন্য নানা টেকিং করা হয়। সুতরাং আজকের এই সেমিনার থেকে আমার দাবি, আমাদের এই ফাইটটা এখন এস্টাবলিশ হয় না, এর কারণ আমাদের এই বেঙ্গলি মুসলিম কালচারটা এখনো সোসাইটিতে এস্টাবলিশ হয় নাই, বরং একটা নেম অফ বেঙ্গলি ন্যাশনালিজম, বেঙ্গলি কালচার আমাদেরকে একটা সাপ্রেস করা হয়েছে। আমার বিশ্বাস এখানকার স্কলাররা এটা ডিফাইন করবেন আমাদের বাঙালি মুসলমানদের কালচারাল যিনি ফাইটটাকে কিভাবে চালু রাখা যায়। শেষ করব, এই টক শোতে ইদানিং দেখা যাচ্ছে সুডো আওয়ামী লীগেরা কয়েকদিন আগে জেল খাইতে আসছে, আইসা এখন আবার প্রতিদিন নতুন করে বিএনপির ভান্দইরা, বাপরে সব ইউনুসের দোষ, এমন করে ইউনুস আর সমন্বয়করা দুনিয়া শেষ করে ফেলছে 1.5 বছরে, বাংলাদেশে কিচ্ছুই রাখে নাই, সব ফাঁকা করে ফেলছে। এই সুডো আওয়ামী লীগেরা এরা এখন টকশোতে কিভাবে স্পেস পায়, এবং আপনি বক্তব্য খুবই মুখস্থ, যাই হবে ইউনুস সরকার, কয়েকদিন পর যদি রোগ হয় সেটাও ইউনুস সরকার হবে, এবং যা হবে সমন্বয়করা করেছে। এরা বাংলাদেশের জন্য ডেঞ্জারাস। এদের মূলত এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে তাদের যে পরিমাণ রিকমেন্ডেশন করে সেভাবেই তারা এখনো মিডিয়াতে চালু রেখে, এদের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। যে হাউজের কথা বলা হচ্ছে 71 টেলিভিশন, 461 জন আমি শুনেছি কর্মকর্তা আছে, এর মধ্যে 13 জন নাকি বিএনপি পন্থী, 400 যা বাকি যারা আছে সবগুলো আওয়ামী লীগের এক্সিস্টিং সেম পিপল। যে টিভি টেলিভিশনের আপনার কুশীলবরা সবাই জেলখানায় চলে গেছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না। মিডিয়াগুলোকে হাউজের দখল, আমরা 3-4 জন মিডিয়ার কর্মীকে দেখলাম জুলাই পক্ষে সমর্থন করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই বাংলাদেশে এক্সিস্টিং ফাইটটা আমার কাছে মনে স্থির রয়েছে, এটার ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। এবং গভর্নমেন্ট যদি মনে করে তারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে, সাংবাদিকদেরকে আওয়ামী লীগের ছেলে রাইখে দিয়ে, তাহলে দুঃখজনক আমাদের জন্য, এবং জুলাইয়ের লেজিটিমেসিকে অবশ্যই রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ ভাইকে। আমাদের এখানে অনেক আলোচক উপস্থিত আছেন, আমরা আসলে তাদের বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের জাহিদ হাসান ভাই আছেন, আলোচনা শুনতে পারলে ভালো লাগতো। বিশেষ করে আমাদের এনসিপির ধর্ম এবং সম্প্রীতি সেলের সম্পাদক হাফেজ
তারেক রেজা ভাই, উনি আছেন, ওনার সাপ্লে নিয়ে অনেক স্মৃতি আছে। বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো, সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে ওনাদের আলোচনাগুলো শোনা থেকে ব্যর্থ হয়েছি। আমরা ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। উপস্থিত আছেন কেরিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মৌলানা আফজাল হোসেন, আমরা ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেখক, চিন্তক, গবেষক, কবি এবং শায়েখ মুসা আল হাফিজ ভাইকে। ওনার শায়েখ মুসা আল হাফিজকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা শাপলা চত্বরের গঠনে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, শাপলা চত্বরের শহীদদের সাথে আমাদের আচরণ, তাকে সংজ্ঞায়িত করা হচ্ছে বিচারহীনতা দিয়ে। এই বিচারহীনতা একটা রাষ্ট্রীয় দিক আছে, আরেকটা আমাদের নিজেদের দিক আছে। অর্থাৎ আমরা শাপলার সাথে কি আচরণ করেছি, আমরা শাপলার সাথে যে জুলুম করেছি শাপলাওয়ালারা, তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে শাপলার লিগাসিটাকে এবং শাপলার ফিলোসফিটাকে জাতীয় চেতনায় সঞ্চারিত করতে পারে না। শাপলার ফিলোসফিটা কি, শাপলা কোত্থেকে উঠে এসেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। শাপলার সংগঠক এখানে হেফাজতে ইসলাম সংগঠক হিসাবে ভূমিকা রেখেছে। আপনি দেখবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি, তার লেজিটিমেসি উলামার মধ্যে, ইসলামী জনতার মধ্যে তৈরি হয়েছে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলার খলিফা এই অর্থে। উনার পরে যিনি প্রধান ছিলেন জুনায়েদ বাবনগরী, তার বাবা আবুল হাসান, তার বাবার উস্তাদ কে ছিলেন হুসাইন আহমদ মাদানী। অনুরূপভাবে এখন যিনি প্রধান মহিবুল্লাহ বাবনগরী, তার উস্তাদ কে হুসাইন আহমদ মাদানী। তাহলে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলার যে চেতনা, এইটা হেফাজতে ইসলামকে একটা তাত্ত্বিক বৃত্তি প্রদান করছে। দেখেন, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলা উঠে এসেছেন রেশমি রুমাল আন্দোলন থেকে। রেশমি রুমাল আন্দোলন ছিল ভারত উপমহাদেশকে স্বাধীন করবার জন্য এমন একটা প্রচেষ্টা, যার নেতৃত্বে শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তাআলা ছিলেন। ভারতের বিকল্প আলাদা সরকার গঠন করেছিলেন কাবুলে, এবং এটা নিয়ে ইলাম ইসরো গবেষণা করেছেন 2013 সালে। ভারত সরকার এটা নিয়ে আলাদা তারা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি না। কাবুলে বিকল্প ভারতীয় সরকার গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছিল একজন হিন্দুকে, এবং যেখানে প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন একজন আলিম ওবায়দুল্লাহ সিন্ধি। এবং এ কারণে রেশমি রুমালের মধ্যে পুরো বিপ্লবের পরিকল্পনা সাংকেতিকভাবে লিখে দেওয়া হয়েছিল, ব্রিটিশ গোয়েন্দাদের হাতে সেটা পড়ে যায়, এই কারণে এটাকে রেশমি রুমাল বলা হয়। তারপরে শাহুল হিন্দকে গ্রেফতার করে মাল্টার কারাগারে পাঠানো হয়েছিল। শাহুল হিন্দ এখানে ফিরে এসে তিনটা কথা বলেছিলেন। 1920 সালে তিনি যখন ফিরে আসেন মাল্টার কারাগার থেকে, তিনটা কথা বলেছিলেন যে এখানে তিনটা কাজ করতে হবে। সত্যিকার অর্থে আমরা যদি মুসলিম জাতিসত্তা এবং স্বাধীনতাকে সুরক্ষা করতে চাই, এর মধ্যে একটা হলো হিন্দু মুসলিম সহ সর্বজনীন ঐক্য। দেখেন, দেওবন্দকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, উলামাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, এর মধ্যে এই ইতিহাসের প্রতি সুবিচার করা হয় না। হেফাজতে ইসলাম কিংবা শাপলা চত্বর যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে এসেছে, হুসাইন আহমদ মাদানী যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে, শাহুল হিন্দের রাজনৈতিক দর্শন যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে, একটা আমরা রাষ্ট্র রক্ষার করে এটা আমরা কিভাবে করবো, সেখানে গুরুত্বপূর্ণ কার্যক্রম হল জাতিগত ঐক্য নিশ্চিত করা। বাংলাদেশে এই যে জাতিগত ঐক্যের যে ফর্মুলা, হেফাজতে ইসলাম তার লিগেসির মধ্যে এটাকে ধারণ করে, এবং শাপলা চত্বরের মধ্যে এই ব্যাপারটা ছিল। শাপলা চত্বর কেবলমাত্র নবীজির নামের প্রতি অবমাননামূলক কতিপয় ব্লগারদের কার্যক্রমের প্রতিবাদে একটা প্রতিক্রিয়াশীল কার্যক্রম ছিল না। যারা জীবন দিয়েছে, তারা জীবন যে দিয়েছে, এর মধ্যে অন্যতম প্রেরণা ছিল যে এই মাতৃভূমিকে আমার সুরক্ষা করতে হবে। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমাদের নিরাপত্তা হুমকি আছে। দেখেন, নিরাপত্তা হুমকি, আমি হেফাজতে ইসলামের সমালোচনা করবো আজ। হেফাজতে ইসলাম শাপলার প্রতি সুবিচার করতে পারে নাই।
অন্যরা তো করতে পারে নাই। হেফাজতে ইসলাম আমাদের বাংলাদেশ যে নিরাপত্তা সংকটগুলোর মধ্যে আছে সেটাকে এখন পর্যন্ত করতে পেরেছে কিনা আমি জানি না। আমরা যে হিন্দুত্ববাদের কথা বলছি, আজ এই যে আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলে যে নতুন পরিস্থিতি দেখা দিয়েছে, সে কারণে এই অনেকের বক্তার মধ্যে এই কথাটা এসেছে যে আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এটা তো একদিনে ঘটে নাই। দেখেন, হিন্দু মহাসভা তৈরি হয়েছে 1915 খ্রিস্টাব্দে। দেখেন, আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আরএসএস যে লক্ষ্য নির্ধারণ করেছিল, আজকে আরএসএস বিজেপি আসামে সেই লক্ষ্য বাস্তবায়ন করছে। আজকে পশ্চিমবঙ্গে তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে, আজ ত্রিপুরায় তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে, আজ বিহারে তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, আমরা আশা করেছিলাম হেফাজতে ইসলাম এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেটা সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে আমাদের গোটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবার একটা বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। হেফাজতে ইসলাম সেটা পারে না। এমনকি হেফাজতে ইসলাম নিজেও স্পষ্ট করতে পারে না যে সে আদৌ কি রাজনৈতিক সংগঠন, না সাংস্কৃতিক সংগঠন, না সামাজিক সংগঠন, না ধর্মীয় সংগঠন। সে স্পষ্ট করতে পারে না। সে সকল কিছু আসলে কোনো কিছু হতে পারছে না। এবং আমরা যদি শাপলা চত্বরকে বুঝি তাহলে আমরা জুলাইকে বুঝতে পারবো। শাপলা চত্বরের ঘটনাটা যদি না ঘটতো তাহলে জুলাই আদৌ সম্ভব হতো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ সওয়াল। দেখেন, এই যে শাপলা চত্বরের ঘটনাটা, যার সাথে আমি রিলেট করছি রেশমি রুমাল আন্দোলনকে, কিন্তু এর সাথে আমাদের হাজী শরীয়তুল্লাহ যুক্ত আছেন, এর সাথে আমাদের তিতুমিরও যুক্ত আছেন। আপনি দেখেন 1831 খ্রিস্টাব্দে বালাকোট ঘটেছে। ওই বালাকোটে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সাইদ আহমদ শহীদ, তার শাগরিদ হলেন তিতুমির রহমতুল্লাহ তাআলা। তার খলিফাতের মধ্যে তিতুমিরের নাম আছে ভাই। 30 সালে বালাকোট ঘটেছে, 31 সালে এখানে বাঁশের কেল্লা তিতুমির শহীদ হয়েছেন। চেতনাটা কোত্থেকে আসে? আমরা তিতুমিরের জীবনী লিখেছি, কিন্তু এটা উদাও এখানে, এটা এখানে নাই। হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছেন, হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হলো 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে ইন্তেকাল। আন্দোলন করেছেন তিতুমিরের পরে তিনি বাঙালি জনগোষ্ঠী, পুরো জনগোষ্ঠী, মজলুম জনগোষ্ঠীর, নিপীড়িত জনগোষ্ঠীর ত্রাতা হয়ে উঠলেন। তার রাজনৈতিক দার্শনিক নির্দেশক কারা ছিলেন? সাইদ আহমদ শহীদ ছিলেন, ইসমাইল শহীদ ছিলেন। এটাকে উদাও করা হয়। এই যে শাপলা সম্ভব হয়ে উঠে, এই যে তিতুমিরের আন্দোলন সম্ভব হয়ে উঠে, এই যে একজন হাজী শরীয়তুল্লাহ সম্ভব হয়ে উঠে, এই সম্ভব হয়ে ওঠার যে পাটাতন, এই পাটাতনটা ইসলামী কিন্তু সাম্প্রদায়িক নয়। এটা ইসলামী কিন্তু অন্তর্ভুক্তিমূলক। এই যে অন্তর্ভুক্তিমূলক যে এটা ছিল, এর ফিলোসফিটা নির্মাণ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইরতিফাকাত তত্ত্বের মধ্যে। আমরা জুলাইয়ের ফিলোসফি এখন পর্যন্ত নির্মাণ করতে পারি নাই। আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক আপনার পর্যন্ত গেছেন। জুলাইয়ের ফিলোসফিটা বুঝবার জন্য আপনাকে শাহ ওলিউল্লাহ বাদ দিয়ে এটা সম্ভব হবে না। শাহ ওলিউল্লাহকে বুঝতে হবে। ইরতিফাকাতের যে তত্ত্ব দিয়েছে কিভাবে বিকাশ হয়, শাহ ওলিউল্লাহ তত্ত্ব দাঁড় করে আমি এই কথা বলে শেষ করবো। আজকে বাংলাদেশের সংকটের মধ্যে আছে। আমি অনেক নেতৃবৃন্দের কথা শুনলাম, আমরা আমাদের উদ্বেগের কথা বলছি। উদ্বেগটা কি? যে আমরা বিএনপির বিরুদ্ধে, বিএনপি এই করছে সেই করছে। এটা তো দলীয় রাজনীতি ভাই। আপনি বাংলাদেশের রাজনীতিটা করেন। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান প্রায়োরিটিটা কি? দেখেন, আপনার সীমান্তের 30 কিলোমিটারের ভেতরে ইন্ডিয়া নতুন করে সেনাক্যাম্প তৈরি করেছে এবং সেখানে তাদের স্ট্র্যাটেজি মেকাররা তারা কি বলছে? তারা বলছে যে ডক্টর ইউনূস বলেছেন ইন্ডিয়ার চিকেন নেকের কথা বলেছেন, আমরা বাংলাদেশের চিকেন নেক আমরা খুঁজে বের করেছি। সেটা কি? সেটা হচ্ছে ফেনী। আমরা চিটাগাংকে বিচ্ছিন্ন করে দেব এবং তারা কি করছে? এখানে সেনাঘাঁটি তৈরি করেছে। আমরা বলেছি 7 সিস্টার থেকে সমুদ্রে যাওয়ার পথ নাই, আমরা সমুদ্রের অভিভাবক। তারা ইতিমধ্যে প্রজেক্ট গ্রহণ করে নিয়েছে কিভাবে 7 সিস্টারের সাথে সমুদ্রকে যুক্ত করা যায়, কিভাবে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। আপনি অবাক হবেন, 2019 খ্রিস্টাব্দে বিজেপি ঘোষণা করেছে তার সক্রিয় সদস্য সংখ্যা হচ্ছে 18 কোটি। বাংলাদেশের মোট জনগোষ্ঠী 18 কোটি না। এরকম একটা জায়গায় যেখানে প্রত্যক্ষভাবে প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে নিরাপত্তা থ্রেট উচ্চারিত হচ্ছে, অখণ্ড ভারত তৈরির কথা তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ একের পর এক ঘোষণা করে চলেছেন, সেখানে বাংলাদেশ বাস্তবিক একটা নিরাপত্তা সংকটের মধ্যে আছে। কিন্তু নিরাপত্তা সংকটের টাকা একটা ইরান যা করেছে,
একটা তুরস্ক যা করছে আমরা তার ধারে কাছে আবাসনা করছি না। আমরা কি করছি? আমরা দলীয় 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 রাজনীতি এটা তো অবশ্যই করবো, কিন্তু আমার বিএনপি কেউ লাগবে, আমার জামাত কেউ লাগবে, আমার এনসিপি কেউ লাগবে, আমার রাজনীতি করে না সেই মানুষটা কেউ লাগবে, সবাইকে লাগবে। একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য যদি তৈরি না করা যায় এবং আমরা যদি কোন দলের রাজনীতি করি, তাহলে যে আওয়ামী লীগকে টেকানোর কথা আপনি বারবার বলছেন, আইন দিয়ে সেটা করবেন না, আপনার রাজনীতির ভুল পদ্ধতির কারণে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। ফলে আমি মনে করি পদ্ধতিগতভাবে আমাদের স্ট্র্যাটেজিক কর্মপন্থা কি হবে, আমাদের পলিসিগুলো কি হবে, কোন জায়গায় আমরা জাতীয় ঐক্যটাকে গুরুত্ব দেব, কোন জায়গায় আমরা বিরোধিতা করব, বিরোধিতাটা কি শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা হবে, এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। এবং এই স্পষ্টতার পথে এই ধরনের আয়োজনগুলো আরো দরকার। এবং আমরা ফরাদ ভাই এখানে আছেন, আমরা এই আলাপগুলো করবো, আত্মপর্যালোচনা করবো, প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। অত্যন্ত মোবারকবাদ শেখ মুসা আল হাফিজ সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কবি, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব ফরহাদ মাজার সাহেব। জনাব ফরহাদ মাজার সাহেবকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার সালাম এবং আমার সংগ্রামী শুভেচ্ছা জানবেন। আমি আজকে এখানে আসতে পেরে সত্যিকার সম্মানিত বোধ করছি, আমি খুবই আনন্দ বোধ করছি যে আমরা তারা নিজেদেরকে সংগঠিত করছে এবং এনসিপির আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ যাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি তারা অনেকে এখানে আছে এবং আপনারা অনেকে যারা আছেন তাদের সঙ্গে আমার এক ধরনের হৃদয়ের মন্দির একটা সম্পর্ক আমাদের আছে। সে কথা নিয়ে আমি যে তিনটা সময় কম, তিনটা পয়েন্ট আমি যেখানে আপনাদের কিছু বলে আজকে শেষ করবো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা বিচার চাইছি, এটা কোনো সন্দেহ নেই। 5ই মেতে যে এই ঘটনাটা করে যে গণহত্যাটা হয়েছে অবশ্যই আমরা তার বিচার চাই, কোনো প্রশ্ন আসবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করবো, বিচারটা আপনার কার কাছে চাইছেন? কার কাছে চাইছেন? বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সামষ্টিক যে ক্ষমতাটা 5ই অগাস্টে আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হলো কেন? বিচার তো আমরাই করতাম, বিচার তো আমাদেরই করলাম। তাহলে প্রথম পর্যালোচনা করতে হবে যে বিচার যদি সত্যিকার অর্থে চাই, তাহলে আমাদেরকে একটু নিজেদের দিকে তাকাতে হবে, আমরা ভুলটা কোথায় করেছি। আমরা যদি ভুলটা যদি বুঝতে না পারি, 5ই মে তো বটেই, আপনি খুব দ্রুত যে অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে, ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে, তার বিচার হবে না। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে, কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা আসলে বিচার চাই। আমি আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের নিজেদের মানুষ আকারে এই সমালোচনাগুলো যদি না করি, তাহলে একটা সঠিক রাজনৈতিক দিক আমরা পাব না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে নেব, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করে, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিস্টার হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কি, এবং কি করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে,
এবং মজলুমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। কারণ ইসলাম ছিল প্রথম আরবে কাদের বিরুদ্ধে লড়াই করেছে? মক্কার যে অভিজাতদের বিরুদ্ধে লড়াই করেছে। মক্কা বিজয় করতে হয়েছে নবীকে, আমার রসুলকে মক্কা বিজয় করতে হয়েছে মদিনা থেকে গিয়ে। এবং তিনি যখন গিয়েছেন মক্কাতে, তার পেছনে একটা উটনির পিঠে চেপে তার পেছনে ছিল একজন দাস। এবং তিনি মক্কায় যখন দুয়ার খোলেন তখনও তারা ছিল সেখানে দাস। এটা ছিল দাসদের বিদ্রোহ। ফলে জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্মকথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুত হই। ইসলাম শুধু আকীদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। এটা যদি আমরা বুঝি, তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝবো। 5ই মে কি ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশ নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা একটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তা তোমরা কি করেছো আমাকে? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছো যে তোমরা সে ন্যূনতম গণতান্ত্রিক যে নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা বঞ্চিত করেছো। আমি ঢাকা শহরে আমার কথা বলতে এসেছি, আমাকে গুলি করে, আমাকে হত্যা করে তারা পাঠিয়ে দিয়েছে এবং তামাশা করেছে আমি রংমে সেখানে শুয়েছিলাম। তা আমি কেন এসেছিলাম ঢাকা শহরে? আমি এসেছিলাম কারণ আমি মজলুম। আমাকে তুমি স্বীকৃতি দাও নাই। আমি যে ভাষায় কথা বলি সে ভাষা শোনার ক্ষমতা তোমার নাই, কারণ